আগে এই সমস্ত পরীক্ষাগুলো রাজ্য ভিত্তিক ছিল, এরকম বিভিন্ন রাজ্যে ছিল। ওরা কেন্দ্রীয় সরকার এটাকে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য কেন্দ্রীভূত করলো এবং ওরা ক্ষমতা নেওয়ার পর প্রত্যেক বছর এই পরীক্ষায় গণ্ডগোল হচ্ছে, পরীক্ষা লিক হচ্ছে। আর কি দেখা যাচ্ছে, ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে। আজকে সেই ক্ষোভটা ফেটে বেরিয়েছে। মূর্খই বলবো প্রশাসনিক দিক থেকে, ওইভাবে পুলিশ নামিয়ে দেয়। আমার দেশের তরুণরা যে দাবিটা করছেন, দাবিটা যথেষ্ট যুক্তিসঙ্গত দাবি। পাথর ছুঁড়ে আঘাত করবেন সে আশঙ্কায় চালাতে হলো, কিন্তু পাথরের ট্রাকটা এলো কি করে ওখানে? ওই নিশ্চিদ্র পুলিশ প্রহরা। স্টেটের ভূমিকার প্রসঙ্গ জুড়ে দেওয়া হচ্ছে। 12 বছর ধরে তো মোদি ক্ষমতায় আছেন, তিনি নিজেকে তো বিশ্বগুরু বলে ঢাক পিটিয়ে যাচ্ছেন। ডিপ স্টেটটা আসছে কি করে? সরকারি তদন্ত কোথায়? সোনামা উঁচুক চীনের দালাল। এই দেখছেন না, এই যে বলছে ইসকনকে দেবো সোয়াবিন খাওয়াবে, আমেরিকার থেকে সোয়াবিন কেনা হবে, এই ডিল তারা করে এসছেন। গোটা শিক্ষা ব্যবস্থাটাকে সংস্কার করে জনমুখী করতে হবে। ফাস্ট ট্র্যাক কোর্ট কী করবে? ফাস্ট ট্র্যাক কোর্ট বিচার হবে যাদের বিরুদ্ধে তুমি অভিযোগ করেছো যে এরা লিঙ্কের সঙ্গে যুক্ত তাদের, কিন্তু লিঙ্কের সঙ্গে যুক্ত তো অনেক ওপরে, তাদের তো সাজা হবে না। পরীক্ষা প্রশ্নপত্র লিক হয়েছে, এটা কি এটা বাংলাদেশের পরামর্শে ওরা করেছে? তা বলুক ওরা। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। রাজ্য এবং রাজনীতি এবং দেশের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে আমরা মুখোমুখি হয়েছি ইমেজ বেঙ্গলের পক্ষ থেকে। আমি সাথী রয়েছি। কিন্তু দেশের ক্ষেত্রে যে খবর আমাদের প্রত্যেককে ভাবাচ্ছে সেটি হচ্ছে যে দিল্লিতে যে আন্দোলন, সেই আন্দোলন ক্রমশ তীব্রতা তার বৃদ্ধি হচ্ছে, সেই আন্দোলনের আঁচ ক্রমশ ছড়িয়ে পড়ছে সারা দেশে। আমরা এই বিষয় নিয়ে মুখোমুখি হয়েছি প্রখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। নমস্কার দাদা, প্রথমেই আপনাকে ইমেজ বেঙ্গলে স্বাগত জানাচ্ছি। এই যে আন্দোলন, সেটা নিঃসন্দেহে আমাদের ভাবাচ্ছে, কারণ আমাদের বাংলাদেশের কথা মনে পড়ে যাচ্ছে, আমাদের নেপালের কথা মনে পড়ে যাচ্ছে। এই ধরনের ছাত্র আন্দোলন বা এই যে যুব সমাজ, তারা যখন জেগে উঠেছিল, সরকার ফেলে দিয়েছিল, তাহলে আগামী দিনে কি ভারতের যে সরকারের পরিবর্তন হয়ে যাচ্ছে? একটা মৌলিক কথা বুঝতে হবে যে ভারতবর্ষের যুবকেরা বিক্ষুব্ধ, যেমন অন্যান্য দেশের যুবকেরাও বিক্ষুব্ধ ছিলেন তাদের দেশের শাসকের বিরুদ্ধে। কিন্তু বাংলাদেশ, নেপাল বা শ্রীলঙ্কা এগুলো খুব ছোট দেশ। ভারতবর্ষ একটা বিশাল দেশ, প্রায় একে বলা হয় উপমহাদেশ। ভারতবর্ষের বুকে যে এই যে যুবদের যন্ত্রণার বহিঃপ্রকাশ হচ্ছে, এটা ভালো। লক্ষ্য করে আগে এই সমস্ত পরীক্ষাগুলো রাজ্য ভিত্তিক ছিল। আমাদের এখানে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কঠিন পরীক্ষা ছিল। যারা জয়েন্ট এন্ট্রান্সে পাশ করতো তারা সকলেই খুবই মেধাযুক্ত ছাত্র বলে প্রমাণ হতো। এরকম বিভিন্ন রাজ্যে ছিল। ওরা কেন্দ্রীয় সরকার এটাকে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য কেন্দ্রীভূত করলো এবং ওরা ক্ষমতা নেওয়ার পর প্রত্যেক বছর এই পরীক্ষায় গণ্ডগোল হচ্ছে, পরীক্ষা লিক হচ্ছে। আর কি দেখা যাচ্ছে, যে বিভিন্ন রাজ্যে, গুজরাট, উত্তরপ্রদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোচিং সেন্টার, সেখানে লক্ষ লক্ষ টাকা দিয়ে যারা পড়াশোনা করছেন তারা কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছেন। তাহলে এই যে একটা ব্যাপক দুর্নীতি চক্র গড়ে তুলেছে বিজেপি এবং তার সাকরেদরা, প্রথম দিকে এটা লোকে খুব একটা উপলব্ধি করেনি, কিন্তু এখন ধীরে ধীরে উপলব্ধি করছে। তার কারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত ঘরের ছেলেমেয়েরা যারা সুযোগ পেয়েছিল লেখাপড়ার স্বাধীনতার পরবর্তী সময় থেকে ইউপিএ আমলেও, সেই অংশটা দেখছে যে ক্রমশ তাদের কাছ থেকে লেখাপড়ার সুযোগটা, উচ্চশিক্ষার সুযোগটা কমে যাচ্ছে, গবেষণার সুযোগটা কমে যাচ্ছে। এতে তাদের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে। আজকে সেই ক্ষোভটা ফেটে বেরিয়েছে। তার পরিণতি, এবং এই সরকার তারা এতটাই কি বলবো, আমি মূর্খই বলবো প্রশাসনিক দিক থেকে, ওইভাবে পুলিশ নামিয়ে দেয়। আমার দেশের তরুণরা যে দাবিটা করছেন, দাবিটা যথেষ্ট যুক্তিসঙ্গত দাবি। যে কোনো সাধারণ বোধবুদ্ধি সম্পন্ন প্রশাসক হলে কি করতেন, ছাত্রদের সঙ্গে কথা বলে তাদের দুঃখ বেদনা সেটাকে সহমর্মিতা দেখাতেন। এরা নামিয়ে দিলেন সরকারি গুন্ডা বাহিনী, পুলিশ। ভাবলেন পুলিশ গিয়ে 2-4টে লাঠি ফাটি মারলে পরেই এরা ভয় পেয়ে যাবে। তরুণরা দেখেছেন, তারা কোভিড দেখেছেন, কি করুণ অবস্থা হয় মানুষের। তারা একটা রাস্তা খুঁজে পেয়েছেন তাদের বিক্ষোভ দেখাবার, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এটাকে দমন করতে গিয়ে বিক্ষোভের তীব্রতা বাড়িয়েছে।
আপনাদের মনে থাকতে পারে এই সরকার কত বড় নির্মম সরকার। 3টি কৃষি বিল হয়েছিল, সেই কৃষি বিলগুলো পার্লামেন্টে আলোচনা করে পাশ করা হয়নি। কৃষকেরা যৌথভাবে তার বিরুদ্ধে লড়াই করেছেন। 1 বছর কৃষকেরা দিল্লির সীমান্ত প্রান্তে আটকে তাদের, যাতে তারা শহরে ঢুকতে না পারে এই জন্য রাস্তার উপর কাঁটা তার বসিয়ে ট্রাকটা না নিয়ে আসতে পারে। কী কাণ্ডটাই না করেছে দেশের কৃষক যারা আমাদের অন্নদাতা। 1 বছর পর সেখানে কয়েকশো কৃষক মারা গেলেন, তারপর মোদি বললেন আমার তপস্যায় ভুল ছিল। এই নাটকের দরকারটা কী ছিল? এখানে এই নাটকটা তারা করছে। তারা প্রথম অবস্থায় ভেবেছিলেন যে 2-4 দিন অনশন হবে, তারপরে আমরা ম্যানেজ করে তুলে নেবো, আমরা ঢাক পিটিয়ে বলবো দেখো আমরা করেছি। আমার নিজের ব্যাখ্যা হচ্ছে ওরা ভাবছিল এটা উত্তরপ্রদেশের নির্বাচনের কাছাকাছি একটা সমাধান করবে, কিন্তু ছাত্রদের উপর লাঠি চালিয়ে যেভাবে মেয়েটাকে মারছে ভাবা যায়? এই রকম নৃশংসতার মুখে দাঁড়িয়ে সমস্ত স্তরের মানুষ বিক্ষুব্ধ। সব রাজ্যে এখন বিক্ষোভ হচ্ছে। এই তো কিছুক্ষণ আগে দেখলাম উড়িষ্যাতে ওর বাড়ির সামনে বিক্ষুব্ধ হয়েছে মানুষেরা। উড়িষ্যাতে শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে ছিল বিজেপি এবং বিজেডি, সেখানেও মানুষ খেপে যাচ্ছে। অতএব এই যে দুর্নীতিমূলক প্রশাসক, তাদের বিরুদ্ধে মানুষের সার্বিক ক্ষোভ, সেটা কোন দিকে পরিণতি পাবে সেটা ভিন্ন কথা। একেবারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে শান্তিপূর্ণ আন্দোলন এবং জনজীবন ব্যাহত হচ্ছে এই ঘটনার ফলে, এর মধ্যে যে আইনি যে সীমারেখা সেটা ঠিক কতখানি? আইনি সীমারেখা ঠিক, মানুষ পিসফুল ডিমনস্ট্রেশন করবে, এটা তার সাংবিধানিক অধিকার। সেই ডিমনস্ট্রেশনকে ভাঙতে যাওয়াটা অসাংবিধানিক কাজ। সরকার অসাংবিধানিক কাজ করছেন। এবং আরও দুর্ভাগ্য আমাদের এই সময়ে সুপ্রিম কোর্টের যে ভূমিকা, সেই ভূমিকাটা আদৌ গ্রহণযোগ্য নয়। বিচারপতি এমন সমস্ত মন্তব্য করছেন, বর্তমান প্রধান বিচারপতি, সেই মন্তব্যগুলো ওর সাধারণ বোধ বুদ্ধি পরিস্থিতি অনুযায়ী প্রকাশ পাচ্ছে না। এই যে SIR নিয়ে প্রথম থেকে এমন একটা ভূমিকা নিলেন, আজকে পশ্চিমবঙ্গে 22 লক্ষ লোকের নাম বাদ গেছে, তাদের নাম শুনানিতে আছে, সেটা শুনানি শেষ করতে কতদিন লাগবে কেউ জানে না। এই মমতা বিজেপি নিজেদের মধ্যে আকছি করলেন, বিচারপতি তিনি এটা দায়িত্ব দিয়ে দিলেন বিচারকদের কাছে। সাধারণ প্রশাসনিক কাজ তিনি বিচারকদের কাছে দায়িত্ব দিলে তারা কী করে করবে? আর সোকল লজিক্যাল ডিসক্রিপেন্সি সুপ্রিম কোর্টের উচিত ছিল থেকে উড়িয়ে দেওয়া। লজিক্যাল ডিসক্রিপেন্সি আবার কি? সুপ্রিম কোর্টের বলা উচিত ছিল ওইসব ছাড়ো, বাড়ি বাড়ি গিয়ে দেখো যে সাথী বাড়িতে আছে, সাথীর সঙ্গে তার একজন সহবাস করা মানুষ আছেন, তার ছেলে মেয়ে আছে, সাথীর নামটা সাথী এসে THI লিখলো না এসে TI লিখলো, এগুলো কোনো সাধারণ বোধ বুদ্ধি সম্পন্ন মানুষের কাজ। সুপ্রিম কোর্ট সেগুলো ভাবলেন না। তারা মনে করলেন নির্বাচন কমিশন যখন করছে তখন তাকেই বৈধতা দিতে হবে। এই ধারণাটাই তো ভুল। যখন মানুষ বিচারের জন্য যায় তখন তাকে ভাবতে হয় যে বিচার প্রার্থী কেন এসেছে, তার ব্যথাটা কোথায়, সেটা বুঝে বিচার করতে হয়। সেটা হয় না। তারই পরিণতিতে মানুষ আরও বিক্ষুব্ধ হন। যখন মানুষ দেখছে আমি আদালতে বিচার পাচ্ছি না, তাহলে আমার একমাত্র রাস্তা। একদম। পুলিশের যে ব্যাখ্যা সেটা জানা যাচ্ছে যে পুলিশ ভিডিও ফুটেজ দেখিয়েছেন এবং পুলিশ যেটা বলছেন যে একটা পাথর ভর্তি বা পাথর বোঝাই একটা লরি ছিল এবং এই ককরোচ জনতা পার্টি বা এই সমস্ত ছাত্রছাত্রী তাদের উদ্দেশ্য ছিল যে ওই পাথর ছুঁড়ে তারা পুলিশ বা প্রশাসনকে আঘাত করবেন, তার জন্য লাঠি চালাতে হলো বা কান্দনের গ্যাস চালাতে হলো। ও পাথর ছুঁড়ে আঘাত করবেন সেই আশঙ্কায় চালাতে হলো, কিন্তু পাথরের ট্রাকটা এলো কি করে ওখানে? যেই আনুক একেবারে ওই নিশ্চিদ্র পুলিশ প্রহরা। দিল্লি পুলিশের প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা যখন যায় তখন চারিদিকে সব রাস্তাঘাট বন্ধ করে দেয়। তাহলে ওই ট্রাক ভর্তি ওটা এলো কী করে? আমি যদি বলি পুলিশ বা পুলিশের সহযোগী শক্তির ট্রাক ভর্তি ওটা নিয়ে গিয়েছিল আন্দোলনকে কলঙ্কিত করবার জন্যে। RSSের লোকেরা যে এর মধ্যে এটা ব্যবস্থা করেনি তারই বাকি গ্যারেন্টি আছে? পুলিশ যখন দেখলো ট্রাক ভর্তি পাথর, সঙ্গে সঙ্গে সেই ট্রাকটাকে সিজ করবে।
ট্রাকের ড্রাইভারকে ধরবে, তোমার কে এনেছে কোত্থেকে, সেটা না করে গিয়ে আমি লাঠি চালিয়ে দিলাম। আর নির্মমভাবে একটা ছেলে বলছে আমাকে কত মেরে যাচ্ছে। একটি মেয়েকে তো অশালীনভাবে মেরে যাচ্ছে। একেবারে এটা কি পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে করেছে? এটা পুলিশের ওপর নির্দেশ ছিল একদম যে এমন কিছু করো যাতে ওরা ভয় পেয়ে যায়। বুঝতে পারিনি ফলটা উল্টো হয়েছে, ভয় পাইনি। একেবারে। মুম্বাইয়ের একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে পুলিশ একজন আন্দোলনকারীকে স্পষ্ট বলছে যে যদি ওই আন্দোলনস্থলে গিয়ে তোমরা বিক্ষোভ প্রদর্শন করো, পকেটে তোমাদের ড্রাগ ঢুকিয়ে দেওয়া হবে। এই তো হয়তো আমি এই বহুদিন আগে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে পুলিশ হচ্ছে একটা সংগঠিত গুন্ডা বাহিনী। পুলিশের যারা কর্মী তারা কি তাদের নিজেদের বিবেক অনুযায়ী কাজ করেন নাকি? বিবেক অনুযায়ী কাজ করলে ওইভাবে নির্মম লাঠি চালাতে পারে? আমি তো কোথাও দেখিনি যে হঠাৎ ঢিল পাটকেল মারলো তা লাঠি চালাচ্ছে। এবং আমি আপনাকে বলি, আমার জীবনের অভিজ্ঞতা দেখেছি পুলিশের নিয়োগ করা এজেন্ট প্রসিকিউটর থাকে। আচ্ছা, সেটা কিরকম? আমি আন্দোলন করছি, আমি জানি না দেখেছি, এ বলে এই সে এসে মার এই ঢিল ছুঁড়ে সেই মেরে দেবে। আচ্ছা এটা আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি। আচ্ছা, ব্যাস, তারপর পুলিশ পাল্টা আক্রমণ করলো, এসে আমাদের কয়েকজনকে ধরে নিয়ে গেল, সে দেখি নেই। সুতরাং এইসব ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী কৌশল, সেটা এদেশে বর্তমান সময়ে পুলিশ বাহিনীকে এরা শেখাচ্ছে, কাজ করতে উৎসাহিত করছে। একদম। সোনাম ওয়াংচুকে নিয়ে প্রশ্ন উঠছে যে সোনাম ওয়াংচু যখন এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে তিনি যখন সরব হয়েছেন এবং অনশন মঞ্চে যখন সামিল হয়েছেন, প্রায় 26 দিনের উনি অনশন পালন করেছেন, তারপর তাকে অনশন মঞ্চ থেকে সরিয়ে দেওয়া হলো। কিন্তু বলা হচ্ছে, শাসক দলের বক্তব্য হচ্ছে যে হতে পারেন তিনি চীনের দূত, এবং এই ঘটনার সাথে ডিপ স্টেটের ভূমিকার প্রসঙ্গ জুড়ে দেওয়া হচ্ছে। 12 বছর ধরে তো মোদি ক্ষমতায় আছেন, তিনি নিজেকে তো বিশ্বগুরু বলে ঢাক পিটিয়ে যাচ্ছেন। ডিপ স্টেটটা আসছে কি করে? সরকারি তদন্ত কোথায়? সোনাম ওয়াংচুক চীনের দালাল, তা তোমরা কী ব্যবস্থা নিয়েছো? চীনের সঙ্গে তোমাদের বাণিজ্য বাড়ছে প্রত্যেক বছর। আসলে যখন আমার পেছনে কোনো রকম যুক্তিসঙ্গত গ্রহণযোগ্য তথ্য না থাকে না, তখন আমি অন্য লোককে গালাগালি করি। তাহলে প্রথম দিনই কেন তাকে তুমি অনশন করতে দিলে? অনশন যখন করলেন প্রথম দিনই কেন ডেকে বললে না যে আসুন আমি কথা বলছি, আপনি চীনের দালাল হতে পারেন, আমার মনে আশঙ্কা আছে। তিনি তো এর আগেও লাদাখ নিয়ে অনশন করেছিলেন, তো তিনি চীনের দালালি হবেন, তখন তাকে তাহলে সেভাবে গ্রেপ্তার করা হলো না কেন? এইসব কথাগুলো ওই গদি মিডিয়ার কিছু হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র আছে, তারা বলছে, কোনো বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ বলবে না। আমাকে একজন সাংবাদিক কিছু সকালেই দিয়ে এসেছিল, ডিপ স্টেট তাহলে সরকার কী করছে? সরকারের এত এজেন্সি আছে, তো সেই এজেন্সি জানে না ডিপ স্টেট ঢুকে পড়ল? তো তুমি চিহ্নিত করো যে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য ডিপ স্টেটের লোক, প্রমাণ করো, তথ্য দাও। এইসব কথা হচ্ছে এখন ওরা পিঠ বাঁচাবার জন্য এরকম কুৎসা করছে। অন্য দেশে যদি ঠিকমতো শাসন পরিচালিত হতো না, এই লোকগুলোকে আগে গ্রেপ্তার করতো। বলো আমাকে, তুমি কী করে বলতে ডিপ স্টেটের? আমি যদি প্রশাসক হতাম, বলতে তুমি বলছো ডিপ স্টেট আছে, তুমি তথ্য দাও কী করে ডিপ স্টেট এসছে করতে। তুমি বলছো চীনের দালাল আছে, তুমি বলো তোমাকে যে তথ্য আছে, সে দেশপ্রেমের কাজ হবে তো চীনের দালাল এই তথ্যগুলো দিয়ে দেওয়া। শুধু এইসব ফাজলামো করে লাভটা কি? আরেকটা প্রসঙ্গ আসছে যে বেশ কিছু সংখ্যক বিদেশি এনজিও তারা ভারতবর্ষে খ্রিস্টান কমিউনিটির যারা লোকজন তাদেরকে অর্থ দেয় সারা বছর ব্যাপী।
এবং সেই পরিপ্রেক্ষিতে এবারের যে সংসদের অধিবেশন চলছে সেই অধিবেশনে এই ফরেন কনজারভেন্সি রেগুলেশন অ্যাক্ট পাশ করিয়ে নেওয়ার একটা প্রস্তুতির কারণেই এই রকম আন্দোলন এবং সেই আন্দোলনকে রুখে দেওয়ার পরিস্থিতি। এটা নিয়ে আপনার কি? পার্লামেন্টে তো তোমার তো ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা, এর সঙ্গে আন্দোলনের সম্পর্ক কোথায়? মানে এই যে ছেঁদো যুক্তিগুলো কি? আইনটা তো পাশ হবে পার্লামেন্টে, সেখানে তো আর গিয়ে ছাত্ররা বিক্ষোভ করেনি। পার্লামেন্টের ভেতরে ছাত্রদের কোনো ভয়েস নেই। আইন পাশ করো, আইন কার্যকর করো। ওই যে ছেঁদো কথা বলে লাভ নেই। আমি যে বলি আরএসএসকে টাকা দেয় কে? আরএসএস কোত্থেকে টাকা পাচ্ছে সেই হিসেবটা দিক। এই মন্দিরে তো বহু বিদেশি লোক ডোনেশন দিতে আসে, তারা ছদ্মবেশে এসে যে এই টাকা দিচ্ছে না, যে টাকাটা আরএসএস চুরি করছে, তার কি ওরা প্রমাণ অস্বীকার করতে পারে? আমি বললাম মন্দিরে আপনি দেখবেন বিদেশ থেকে বহু লোক আসেন, তারা আসেন তো বেড়াতে। যদি ওদের যুক্তি গ্রহণ করতে হয় তো তারা এসে তো মন্দিরে টাকা দেন, 1 টাকা 2 টাকা দেন না, সেই টাকাটা ঘুরপথে তার এসে যাচ্ছে। যখন কোনো কথা বলবেন, যখন কোনো যুক্তি দেবেন, তার পারিপার্শ্বিক বোধবুদ্ধি এবং তার কি যুক্তি হতে পারে এটা মাথায় রাখতে হবে। কেন পিএম কেয়ার্স ফান্ডের হিসেব দেওয়া হবে না? তুমি বলছো পিএম কেয়ার্স ফান্ড, তার হিসেব দিচ্ছ না কেন? সেই টাকাটা কারা দিচ্ছে? সেই টাকা দিয়ে তুমি কি করছো? তাই জবাব নেই তো। সুতরাং এগুলো হচ্ছে আজকে পরাজিতের ক্রন্দন। এই হয়েছে, ওই হয়েছে, সব ক্ষমতা তোমার, তুমি সেটা বার করছো না কেন? আগামীকাল কলকাতায় ককরোচ জনতা পার্টির একটা মিছিল নামবে এবং সম্ভবত 1500 লোকের নিয়ে মিছিল করার জন্য তারা আবেদন জানিয়েছেন। আমি প্রথমত ককরোচ জনতা পার্টি এই বিবরণটাকে মানতে রাজি নই। এটা সামগ্রিকভাবে যুব সমাজের বিক্ষোভ এবং সেটা পরবর্তীকালে জনবিক্ষোভে রূপান্তরিত হয়েছে। এটা জনতার বিক্ষোভ। সেই বিক্ষোভে 1500 কেন 15,000 লোকও হতে পারে। আর আমি আমার সাংবিধানিক অধিকার মেনে বিক্ষোভ করব, সেখানে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ করা কি অধিকার আছে? সংবিধানের ওপরে নাকি ওরা? এইসব গুরুত্বপূর্ণ এগুলো আমি বলছি, সবসময় বলছি, মামলা করতে গিয়ে সর্বদাই বলছি। দেখা যাক। একেবারেই পাঞ্জাব থেকে কৃষকরাও নাকি সামিল হচ্ছেন এই আন্দোলনে। হয়েছেন তো, তারা দিল্লিতে হাজির হয়েছেন। একেবারেই। সব শেষে যেটা বলবো যে এই আন্দোলনের তীব্রতা আর কত বাড়তে পারে? এই আন্দোলন কি সরকার ফেলে দিতে পারে? আজকে কৃষকেরা আন্দোলনে যুক্ত হচ্ছেন তার কারণ আমেরিকার সঙ্গে যে চুক্তি করা হয়েছে তাতে ভারতবর্ষের কৃষকদের সর্বনাশ হবে। এই দেখছেন না, এই যে বলছে ইসকনকে দেবো সোয়াবিন খাওয়াবে, আমেরিকার থেকে সোয়াবিন কেনা হবে, এই ডিল তারা করে এসছেন। আমি তো প্রথম দিনই বলেছি যে ব্যাপারটা এইটা নয় যে ইসকনকে হঠাৎ দিচ্ছি, ইসকনকে দিচ্ছেও এই নির্দেশেই। আমেরিকার তৈরি করা সোয়াবিনটা আমার ছেলেমেয়েদের গেলাতে হবে। আমেরিকার পার ক্যাপিটা একটা কৃষক যে পরিমাণ সাবসিডি পায়, আমার দেশে পার সাবসিডি সেটা কল্পনা করতে পারা যায় না। তারা সাবসিডি দিয়ে ওখানে মাল তৈরি করবে, সেই মাল এখানে বিক্রি করবে, আমার দেশের কৃষকেরা আত্মহত্যা করবে। কৃষকদের তো আন্দোলন সেই জন্যেই। কৃষক ঘরের ছেলেরা আগে বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতে পারতো, গবেষণা করতে পারতো, তাদের খরচা কম, স্টাইপেন্ড পেত। এখন সরকার বন্ধ করে দিয়েছে ওগুলো। প্রত্যেকটা বিন্দু বিন্দু ক্ষোভ জমা হতে হতে আজকে বিস্ফোরণের জায়গায় চলে গেছে। আপনার কি মনে হয় শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করবেন? দেখুন, তিনি পদত্যাগ করুন বা না করুন এটা আর কোনো বিষয় নয়। এখন গোটা শিক্ষা ব্যবস্থাটাকে
সংস্কার করে জনমুখী করতে হবে। আন্দোলনটা সেদিকেই যাচ্ছে এবং সেটাই করতে হবে। ধন্যবাদ। লাস্ট একটা প্রশ্নপত্র রুখতে ফাস্ট ট্র্যাক আদালত গঠন, এটা কি প্রশ্নপত্রের যে ফাঁস সেটা রুখতে ফার্স্ট ট্র্যাক আদালত গঠন করা হলো। আর কিছু মনে করবেন না, এরা নিজেরা তো মনে করতে পারে আমরা গোমূত্র আর গোবর খেয়ে শুদ্ধ থাকব, গোমাতার সন্তান ওরা। পরীক্ষা প্রশ্নপত্র ফার্স্ট ঠেকাতে ওরা এয়ারফোর্সকে কাজে লাগালেন, ছাত্রদের মারবার জন্য সিআরপিকে নিয়ে আসছেন, এরপর তো আর্মি নামাবেন। এই আর্মির বন্দুক যখন ঘুরে যাবে কী হবে? ফাস্ট ট্র্যাক কোর্ট কী করবে? ফাস্ট ট্র্যাক কোর্ট বিচার হবে যাদের বিরুদ্ধে তুমি অভিযোগ করেছো যে এরা লিঙ্কের সঙ্গে যুক্ত তাদের, কিন্তু লিঙ্কের সঙ্গে যুক্ত তো অনেক ওপরে, তাদের তো সাজা হবে না। এই দেখছেন না রাম মন্দিরের চুরির ব্যাপারে ওই কয়েকজন গরিব সাধারণ এমপ্লয়ি যারা টাকা পয়সা গোনে তাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে বড়রা খুব নেচে বেড়াচ্ছে। আর ফাস্ট ট্র্যাক করতে এমনি চালু হচ্ছে, তাতে কি হয়? তাতে কি খুব সাজা খুব দ্রুত হয়? তাতে কি সব বন্ধ হয়ে যায়? দেখুন, এটা বলছে এটা একটা বাংলাদেশের জিহাদি আন্দোলন করার চেষ্টা করছে এই ছাত্র। হ্যাঁ, বিজেপি এটা তো বললামই আমি, বাংলাদেশ এবং পাকিস্তানের গভীর সংযোগ আছে সেটা বিজেপি নেতারা বলছেন। এত দুর্বল ভারতবর্ষ, ওরা মোদি নাকি আছে সাংঘাতিক সরকার, ভীষণ শক্তিশালী সরকার, সেখানে বাংলাদেশ আর পাকিস্তান ঢুকে পড়লো। এরপর তো তুমি বলবে যে লোকে খেতে চাইছে, তার কারণ বাংলাদেশের লোক বলছে তুমি খাবার চাও, তাহলে খাবার পাবে না। কত বড় মূর্খ হলে এই কথা বলতে পারে? পরীক্ষা প্রশ্নপত্র লিক হয়েছে, এটা কি এটা বাংলাদেশের পরামর্শে ওরা করেছে? তা বলুক ওরা যে পরীক্ষা প্রশ্নপত্র লিক করেছে আমরা বাংলাদেশের পরামর্শে, এবং সেই জন্যই বাংলাদেশের পরামর্শে ছাত্র আন্দোলন করছে। ওরা প্রশ্নপত্র লিক না হওয়ার জন্য বিমান বাহিনীকে ব্যবহার করছে। এটা কি কার পরামর্শে করেছে? নেতানিয়াহুর পরামর্শে না ট্রাম্পের পরামর্শে? কারণ ট্রাম্প ইজ মাই গুড ফ্রেন্ড না কি বলে না? এই সমস্ত হচ্ছে গদি মিডিয়ার এক অংশ, বিজেপি আইটি সেলের প্রচার। ওরা আয়নায় মুখটা যখন বলে না, আয়নায় মুখটা দেখলে বুঝতে পারবে। প্রথম তো প্রশ্ন উঠলো যে বাংলাদেশ এত শক্তিশালী হয়ে গেল যে তারা আমার দেশের ভারতবর্ষের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের সমস্ত ছাত্রদের তারা উত্তেজিত করে দিল। তাই তো তোদের আরও আগে চলে যাওয়া উচিত। এটা ঢুকতে পারছি না আমরা, কিন্তু তুই অপদার্থতা তো প্রমাণ নিজেরাই করছিস।